আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আজকে ক্লাসে আমাদের ওয়েব ডিজাইন এন এইচটিএমএল দিয়ে শুরু করতেছি। আবার বলে রাখি, এই পিডিএফটা নেওয়া হয়েছে পড়ো প্ল্যাটফর্ম থেকে। ফেসবুকে সেম নামে পেজ আছে। প এই যে এটা দেখা যাচ্ছে। আইপি অ্যাড্রেস কি লেখা আছে? আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। যেমন ধরে লেখা থাকে যে 192.0.0 সামথিং। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে ঠিকানা। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি যন্ত্রের নির্দিষ্ট ঠিকানা। এফটিপি কি? ফাইল প্রোটোকল সিস্টেম, ফাইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, তো ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে এফটিপি বলা হয়। আচ্ছা, ব্রাউজার কি? ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং উপস্থাপন করার জন্য ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরো আমাদের ব্রাউজারের মধ্যে কি আছে? ক্রোম আছে, গুগল ক্রোম একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার একটা ব্রাউজার, সাফারি একটা ব্রাউজার। নতুন করে এখন আমাদের সামনে আসছে কোনটা? ব্রেভ। ব্রেভ একটা ব্রাউজার। অসংখ্য ব্রাউজার আছে। তো ব্রাউজারের কাজই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিভিন্ন ওয়েবসাইটের লোকেশন খুঁজে বের করা। তুমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবা, সে ওই রিলেটেড সকল ওয়েবসাইট তোমার সামনে নিয়ে আসবে। প্রক্রিয়ার কথা বলতেছিও না তো আমি, আমি নামও আনি নাই। এইচটিটিপি কি? এইচটিটিপি কি? তো এটা হচ্ছে ফুল ফর্ম লাগবে তোমার। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা ইন্টারনেট টিসিপি আইপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান করে। তো টিসিপি আইপি হচ্ছে এটা প্রোটোকল যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ফলো করে। অনেকগুলো অনেকগুলো প্রোটোকল আছে, তার মধ্যে একটা হচ্ছে টিসিপি আইপি, সেটাই ম্যাক্সিমাম ফলো করে। তো টিসিপি আইপি এই প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতে হচ্ছে আমরা, আমরা হচ্ছে ক্লায়েন্ট, আর সার্ভার হচ্ছে আমাদেরকে সার্ভ করবে, তো আমাদের কাছে তথ্য পাঠাবে যখন আমরা সার্চ করব, মধ্যে ডাটা আদান প্রদান করে। সো টিসিপি আইপি প্রোটোকলটা হচ্ছে একটা সিকিউরিটি প্রোটোকলের মতো। যে কোনো ভিআইপি পার্সন বা যে কোনো মানুষকে যাওয়া আসা করার জন্য কিন্তু একটা প্রোটোকল দেওয়া হয়। সবারই প্রোটোকল থাকে, কারো প্রোটোকল দেখা যায়, কারো প্রোটোকল দেখা যায় না, তাই না? তো এই হচ্ছে আর কি। তো এইচটিটিপি এর পুনরূপটা মনে রাখবা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইউআরএল কি? ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যেমন ধরো আমার ওয়েবসাইটের একটা ইউআরএল আছে, সেটা আমি নিজেও জানি না কি ছিল। সো সো ইন্টারনেট ওয়েব পেজ গুলোকে সংরক্ষণের জন্য নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস, ওই যে আইপি অ্যাড্রেস যেরকম ইউনিক, ওই সেম জিনিসটাই ইউআরএল। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আলাদা করে একটা নাম্বার দিয়ে একটা কম্বিনেশন থাকে, ওইটা হচ্ছে তার ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটাকে ওয়েব অ্যাড্রেসও বলা হয়। আচ্ছা, ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হলো একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট এবং সার্ভিস একত্রে থাকে এবং ব্যবহারকারীদের জন্য তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়। নিউজ পোর্টাল আছে না, বলা হয় না নিউজ পোর্টাল? তো কাইন্ড অফ ওখানে লিঙ্ক থাকে, ছবি থাকে, ভিডিওস থাকে, ওগুলো হচ্ছে পোর্টাল। ওয়েবসাইট কি? একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ডোমেইন বলতে কি বোঝায়? ডোমেইন বলতে বোঝায় যে ধরো আমি আমার দা ডাইনামিক নিনজা .com, www.dynamicninja.com, এটা কি? এই যে তাওসিফ, এদিকে খেয়াল করো, তুমি এদিকে কি দেখো? এই দা ডাইনামিক নিনজা হচ্ছে আমার ডোমেইন নেম। ডোমেইন মানে হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য আমি একটা নাম ঠিক করছি, সেই নামটা আমি কিনে রাখছি, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। এবং ডোমেইন নেমটা আসলে এই ইউআরএল এরই লিখিত ভার্সন। ইউআরএল তো আর একটা নাম্বার, অমুক ডট তমুক ডট তমুক, বাট সেটা তো দেখতে খারাপ দেখায়। সেজন্য প্রত্যেকটা ইউআরএল এর এগেনস্ট একটা করে ডোমেইন নেম দেওয়া হয়। সেই ডোমেইন নেমটা হচ্ছে এই যেটা। ঠিক আছে? তো একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজ। একাধিক ওয়েব পেজ বলতে বোঝায় কি? তোমার ওয়েবসাইটে খালি একটা পেজ না, অনেকগুলো পেজ আছে, হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, এই সবগুলো পেজ কি মিলে একটা ওয়েবসাইট। ঠিক আছে? তো এটা হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আচ্ছা ঠিক আছে, যেভাবে বলছি ঠিক আছে। 8 নম্বর, সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো একটি টুল যা ইন্টারনেটের অসংখ্য ওয়েবসাইট থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে বিং, একটা হচ্ছে ডাকডাকগো, এরকম অনেকগুলা আমাদের সার্চ ইঞ্জিন আছে যেগুলোর কাজ তোমরা দেখতে পাবো। ডাইনামিক ওয়েবসাইট কি? ডাইনামিক ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ইনপুট প্রদান করলে সেই অনুযায়ী আউটপুট তৈরি হয়। যেমন ফেসবুক একটা ডাইনামিক ওয়েবসাইট। যে কোনো ওয়েবসাইট তোমরা এখন যেগুলো দেখো, যেগুলো ইউজ করো, সবগুলাই ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে খুব কম আছে। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে মনে করো সাধারণত ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট, ওখানে তুমি কোনো কিছু ইনপুট দিতে পারবে না, তুমি যা দেখবা কি কি আছে, কি কি আপডেট হয়েছে, কয়টা ছাগল আসছে, কয়টা ভেড়া আসছে, কয় বস্তা গম আসছে, এগুলো দেখতে পারলা। তো তুমি নিজে থেকে কিছু কিন্তু এখানে আপডেট করতে পারতেছো না, সেটা নাম হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে ইউজারের সাথে ইন্টারাকশনের ব্যাপার স্যাপার থাকে। যেমন ধরো ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলে আমি আমার মতো করে আউটপুট পাবো, আরেকজনের অ্যাকাউন্টে লগ ইন করে সে তার মতো করে পাবে। আমি তার মানে কি, ইউজারের সাথে আলাদা আলাদা ভাবে আমাদের ওয়েবসাইটটা ফেসবুক ডিল করতেছে।
আমার অ্যাকাউন্টে এক জিনিস দেখাচ্ছে, আরেকজনের অ্যাকাউন্টে আরেক জিনিস দেখাচ্ছে। সো সেটা অবশ্যই একটা ডাইনামিক ওয়েবসাইট। এরকম যতগুলো আছে তোমরা চিনো, তোমরা যে বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মের ওয়েবে পিস করো, সেগুলো ডাইনামিক ওয়েবসাইট। কেন? কারণ তুমি তোমার ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছো, তুমি কিনছো হচ্ছে 25-এর রিভাইজ ব্যাচের কোর্স, তোমার সামনে তাই আসবে। আরেকজন কাছে 24-এর রিভাইজ ব্যাচের কোর্স, আরেকজন কাছে 24-এর এডমিশন কোর্স, তার কাছে তাই আসবে। এইচটিএমএল কি? এইচটিএমএল ট্যাগ, ট্যাগ কি বলছে? এইচটিএমএল ট্যাগ হলো বিশেষ কিওয়ার্ড। ওই যে বলছিলাম ক্লাসে এগুলো আলাদা আলাদা ভাবে বুঝাইছিলাম। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে ওই যে ট্যাগ হলো বিশেষ কিওয়ার্ড যা নির্দিষ্ট নির্দেশনা প্রদান করে এবং কিভাবে ওয়েব ব্রাউজার বিষয়বস্তু প্রদর্শিত হবে। আহ, কত কঠিন ভাবে সংজ্ঞা দেয়া। ট্যাগ বলতে আসলে বোঝাই যে এটা একটা ট্যাগ। এটা বোঝাচ্ছে কি? আমি হেডার 1 টাইপের কিছু এটা লিখবো, এটা হচ্ছে হেড ট্যাগ। এটা বোঝাচ্ছে এটা আমার এইচটিএমএল ডকুমেন্টের হেড, তাই না? তো সেটাই তো, যে যেমনি পারে যতটুকু মনে রাখতে পারে লিখতে পারবে আর কি। এরপরে বলছে এইচটিএমএল অ্যাট্রিবিউট কি? এইচটিএমএল অ্যাট্রিবিউট হলো এলিমেন্টের একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বা ফাংশনালিটি বৃদ্ধি করে। যেমন ধরো আম, আমরা যখন কিছু একটা লিখি, যখন লেখার সময় তার সাইজ একটা ইমেজ এড করছি, ইমেজ এড করার পরে ইমেজের ট্যাগের মধ্যে আমি লিখে দিলাম হাইট এত, উইথ এত, তো ওগুলো কিন্তু অ্যাট্রিবিউট। হাইট একটা অ্যাট্রিবিউট, উইথ একটা অ্যাট্রিবিউট। সেটাই এইচটিএমএল অ্যাট্রিবিউট হলো এলিমেন্টের একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বা ফাংশনালিটি বৃদ্ধি করে। এলিমেন্ট কি তাহলে? এলিমেন্ট কি? নিচে চলে আসছে দেখো, এইচটিএমএল পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোকে এইচটিএমএল এলিমেন্ট বলা হয়। তো ধরো আমি বললাম, আমি বলতেছি, আমি ধরো বললাম H1 দিয়ে বলে, H1 দিয়ে বললাম আমি হ্যালো, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বললাম H1। তো এই পুরাটাই হচ্ছে আমার একটা এলিমেন্ট, এই পুরাটাই হচ্ছে আমার একটা এলিমেন্ট। একটা ট্যাগ দিয়ে, ট্যাগের ভিতরে একটা কম্পোনেন্ট থাকবে বা একটা জিনিস থাকবে, কম্পোনেন্টই বলবো আমরা এটাকে। পুরোটা হচ্ছে একসাথে। এটা কি? এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ এবং কন্টেন্ট মিলে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কি? এলিমেন্ট। এই যে এটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। এটা এইভাবে লিখতে পারো। সিনট্যাক্স কি? কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্টেটমেন্ট লেখার যে সুস্পষ্ট রীতিনীতি থাকে, যেমন ধরো তুমি এইচটিএমএল এর ক্ষেত্রে H1 না লিখে HW লিখলে কিন্তু হবে না, তাহলে তুমি টেবিল না লিখে কিন্তু ট্যাব লিখলে হবে না, টেবিলই লিখতে হবে। টেবিল বানাইতে হলে টেবিল লিখতে হবে, H1 ট্যাগ দিতে হলে H1 দিতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ বানাইতে হলে P দিতে হবে। সেগুলো কিন্তু ফিক্সড, ওইগুলো কিন্তু তুমি বদলাইতে পারবে না। এটাই বলা আছে, কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্টেটমেন্ট লেখার যে সুস্পষ্ট রীতিনীতি অনুসরণ করা হয় সেটাই এইচটিএমএল সিনট্যাক্স। কোন ল্যাঙ্গুয়েজ বলতে এখানে তোমার বলা উচিত ছিল এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ও এখানে বসে কোন ল্যাঙ্গুয়েজ আর এখানে বসে এইচটিএমএল, এটা হইলো না, তাই না? এখানে বলা উচিত ছিল এইচটিএমএল সিনট্যাক্স জিজ্ঞেস করছে, তুমি বলবা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এখানে তুমি বলবা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এইচটিএমএল এলিমেন্ট একটাকে বলে আসছি। হাইপারলিংক কি? ওই যে আমরা লিংক এড করি ওই যে এ ট্যাগ দিয়ে। হাইপারলিংক হচ্ছে আমাদের ওই যে এ ট্যাগ দিয়ে, ধরো বললাম এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ। আর এখানে আমি বললাম ক্লিক, এখানে বললাম ক্লিক, আর এখানে আমি আমার সেই লিঙ্কটা অ্যাড করব এইচরেফ দিয়ে। এই যে এখানে আমরা এইচরেফ দিয়ে এড করি না লিঙ্কটা, www.something.com, এটা। তো এই যে এক পেজ থেকে অন্য পেজে বা একই পেজে বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপনের পদ্ধতিকে হাইপারলিংক বলা হয়। এক্সাম্পল হিসেবে এটা দিয়ে দিতে পারো যে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমরা এই লিঙ্কে চলে যাবো যেটা এইচএফ এর ভিতরে ছিল। আর এইসব কথাবার্তা কিন্তু ডিটেইলে এইচটিএমএল এর ক্লাসগুলোতে থিওরিতে পড়ানো হয়েছে, ডিটেইলে কিন্তু আমি একদম পুরোটা পড়াইছি, তাই না? ওয়ার্ড ফ্রেম কি? কাগজে কলমে, ও এটা কই আসলো, হ্যাঁ, কাগজে কলমে অঙ্কিত ওয়েব পেজের লেআউট, মানে তুমি একটা খসড়া বানাইছো, সেই খসড়াটাকে আমরা বলে থাকবো কি? ওয়ার্ড ফ্রেম। ঠিক আছে, এটা আবার কে কল দেয় আমারে? ওয়ার্ড ফ্রেম বলতে আমরা কি বুঝবো? কাগজে কলমে অঙ্কিত ওয়েব পেজের লেআউট বা কাঠামোকে ওয়ার্ড ফ্রেম বলা হয়। ওকে, গুড, ডান। তাহলে এই ছিল 15টা যেগুলো আমাদের 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, নাকি 2 মার্কের প্রশ্ন দেয় না দেখি এখানে? হ্যাঁ, কোথায়? না, ইউএক্স ওয়ে আলাদা জিনিস, ইউএক্স ওয়ে আলাদা আলাদা সেক্টর। এটা তো খসড়া খাতায় আঁকবা, খাতায় আঁকার পর ওটার উপরে তুমি ইউএক্স ওয়ে বানাবা, ইউএক্স ওয়ে তো আলাদা। হ্যাঁ, এখন এখন এখানে আসো। এটা কার উত্তর নিয়ে গেল, এটা উত্তর কে? আচ্ছা, আমাদের এটা এখন কাজ বাকি আছে। তো দেখো প্রথম প্রশ্ন, নিচের কোনটি টেক্সট এডিটর? নোটপ্যাড, জাভা, অরাকল, পাইথন? অবশ্যই নোটপ্যাড, আমরা সবাই জানি এটা। তাইলে আমরা বাকিগুলা কি? বাকিগুলা সবাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা কোম্পানি, অরাকল একটা কোম্পানি। আমি লিখে নেই, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে একটা কোম্পানি যে ওন করে জাভাকে। জাভার কোম্পানি হচ্ছে অরাকল। ঠিক আছে। আচ্ছা, সার্ন কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। আচ্ছা, ঠিক আছে, মাথায় রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে সার্নের মিনিংটা কি হবে?
ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, তো এখানে সি কই থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, আর এখানে ইন ফ্রেঞ্চ এটাকে বলা হয় কাউন্সিল ইউরোপিয়ান পর লে, আর পড়তে পারবো না আমি, বুঝে না ওইটা। এটা হচ্ছে ফ্রেঞ্চ নেম সার্নটা, যেটার ইংলিশ ভার্সনটা হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। যেহেতু এটা ফ্রান্স বেসড, তাই তার মেইন নামটা হচ্ছে কাউন্সিল ইউরোপিয়ান পোর লা রিচার্শে, ও কি জানি নিউক্লিয়ার, ওটাই নিউক্লিয়ার বোঝাচ্ছে আর কি। সো এইখান থেকে আসলে সার্নটা আসছে। সো আমরা একটা জিনিস জেনে গেলাম, সার্ন হচ্ছে মূলত ফ্রেঞ্চ নাম থেকে আসছে, আর ইংলিশটা হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। ওয়েবসাইটের একক একক ঠিকানা কোনটা? ইউআরএল। ইউআরএল হচ্ছে একক ঠিকানা, এই যে দেখো ইউআরএল। আর মনে আছে কি একটু আগে পড়ে আসছিলাম আমরা, ইউআরএল এর শর্ট ফর্ম ফুল ফর্মটা কি ছিল? ইউনিফর্ম ইউনিক রিসোর্স লোকেটর, ঠিক আছে। একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? দুইটা, তিনটা? কোন কনটেক্সটে বলতেছে না বললে আমরা কেমনে বুঝবো কয়টা অংশ থাকে? এটা তুমি যদি ওয়েব পেজ বলো তাহলে তো ঠিক আছে, হেড, বডি, আবার ওখানে তো হেড আর ফুটারও থাকে। তো ওয়েবসাইটে কয়টা অংশ থাকে সেটা যদি আমি এইভাবে বলি যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড, সেটা দুইটা। দেখি এটা কি বলছে, গেল কই আমার বাকিটা? আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। এই যে আনসার হচ্ছে এখানে, এই যে উত্তর হচ্ছে এই যে ক। তার মানে দুইটা, তার মানে এটা মূলত এইটাই মানে ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড বোঝাচ্ছে। আমরা যারা ক্লায়েন্ট আছে আমরা আমরা এক সাইডে আছি ওয়েবসাইটের, আর অন্য সাইডে আছে সার্ভারটা। আচ্ছা, 5 নম্বরে আসো। একটি আইপি অ্যাড্রেস কে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয়? মেইন হচ্ছে এটা 255, ডট 255, ডট 255, ডট 255। এখন এখানে তুমি জিরো থেকে শুরু করে যা ইচ্ছে লিখো, 0 থেকে 255, 256টা আসে না? তো 2 টু দি পাওয়ার 16, এই যে ব্যাপারটা এখানে আসছে। এখানে আছে আচ্ছা। ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি তো এটা লিখছি হচ্ছে ই দিয়ে, ডেসিমাল দিয়ে, বাট এটা তো আসলে আসবে বাইনারিতে। 255 বাইনারিটা কত? আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, বুঝতে পারছি। আমরা কনভার্ট করে ফেলি, 255 না, আমি মোটে গিয়ে বেজে দিলাম, 255 লিখি। এখন এটাকে বাইনারিতে নেই, এটা বাইনারিতে নেই, জিরো জিরো আসছে কেন? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আগে ডেসিমেলে যাই, 255 লিখি, সমান দিলাম। এখন হ্যাঁ, এখন বাইনারিতে দিলাম, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 8টা। এই যে 8টা এখানে, তার মানে ম্যাক্সিমামটার জন্য যে বাইনারিটা সেটা হচ্ছে 8টা ওয়ান। তা 8টা ওয়ান যদি হয়, তাহলে এখানে এরকম চার, আরো 3টে আছে, তাহলে 4টা আছে টোটাল, 4 8 32। মানে 8টা ওয়ান লিখতে 8টা বিট লাগবে, তাহলে 4টা ভাগ আছে, 4 8 32, তাহলে এখানে 8টা ওয়ান, এখানে 8টা ওয়ান, তাহলে 4 8 32। খুব সুন্দর প্রশ্ন, আশা করি শিখে গেছো, এবং আশা করি এটাও তোমরা চিনে গেছো। এখানে ওই যে থাকে না 192 থাকে ডেসিমেলে, বাট বসানো আমার মেইন জায়গা তো এটা বাইনারিতে, তুমি হিসাব তো করবে বাইনারিতে। বিট তো তুমি তুমি কাজ করবা তো বাইনারিতে, ডেসিমালে তুমি কাজ, তোমাকে দেখানো হচ্ছে এটা, তোমাকে নাহলে ওইটা দেখা পসিবল তোমার ওটা বোঝানো? এক 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 এইভাবে কেমনে বলবো? 192 তুমি কেমনে লিখবা? পাগল হয়ে যাবে তো ইউজার। ওইটা শর্টকাটে লেখার জন্য আমরা এইভাবে লিখি, বাট মূলত ডিপ ডাউন ওইটা বাইনারিতে কনভার্ট হচ্ছে, সেই জন্য বিটটা বাইনারি হিসেবে আমরা হিসাব করতেছি। তাহলে আমরা বললাম 32টা, ঠিক আছে পারফেক্ট। আচ্ছা, google.com কি? সার্চ ইঞ্জিন, ভেরি গুড। ওয়েবসাইটের একক ঠিকানা? ইউআরএল। একটু আগে আমরা দেখে আসছি না, এই যে ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল। ওকে ভেরি গুড। এখন একটু মনে করো আইপি অ্যাড্রেস কি ছিল? ডিভাইসের জন্য, হ্যাঁ আইপি অ্যাড্রেস, হ্যাঁ। এইচটিটিপি কি? প্রোটোকল। এইচটিএমএল কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে গুড। ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস, তাই না? স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন এইচটিএমএল আর সিএসএস। পিএইচপি লাগেই হচ্ছে ব্যাক এন্ডে, সার্ভার সাইডে পিএইচপি ইউজ করা হয়। আর আমি যদি চাই আমার ওয়েবসাইটে স্ট্যাটিক থাকুক, অর্থাৎ আমার ওয়েবসাইট ইউজারের সাথে কোনো ইন্টারাকশনে যাবে না, ইউজার জাস্ট ওয়েবসাইটে ঢুকলে আমি যা দিচ্ছি তাই দেখতে পারবে, তার সাথে আলাদাভাবে আমার কোনো ইন্টারাকশন নাই, তাহলে সেটা স্ট্যাটিক ওয়েব পেজ, সেটা তৈরি করতে এইচটিএমএল আর সিএসএস লাগবে। কারণ পিএইচপিটা হচ্ছে মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা মূলত থাকে সার্ভারে, যেটা ইউজারের ডিমান্ডের উপর ভিত্তি করে, ইউজারের ডিমান্ডের উপর, ও ওয়েট, যে ইউজারের ডিমান্ডের উপর ভিত্তি করে, ইউজার কি চাইছে তার উপর ভিত্তি করে তাকে তাকে তার যেটা পাঠানো থাকে সেটা পাঠাবে। বাট আমার যদি স্ট্যাটিক ওয়েবসাইট, আমার আসলে পিএইচপির দরকার পড়বে না। গ 1 আর 3, ঠিক আছে কিনা? অনেক এখন পিএইচপি ইউজ না করে অনেকে নোট জেএস ইউজ করে, সার্ভার সাইডে আরো অনেক কিছু ইউজ করে এখন, শুধুমাত্র পিএইচপি না। কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়?
মানে যে কোনো জায়গা থেকে তুমি হোম পেজে চলে যেতে পারবা। গো নেটওয়ার্ক মানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকে কানেক্টেড। আমি অ্যাবাউট থেকেও হোমে যেতে পারবো, আমি ইনফো থেকে হোমে যেতে পারবো, আমি অমুক সেকশন থেকে হোমে যেতে পারবো, মানে সিম্পল হিসাব, এটা নেটওয়ার্ক। যাও মনে রাখো। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি, এগুলো আসলে একটু ঝামেলার হয়ে যায়। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? হোম পেজ নির্ভর ওয়েবসাইট, প্রতি পেজের সাথে লিঙ্কড, ওয়েব ভিত্তিক যোগাযোগ, দুটি পেজের মধ্যে লিঙ্কড। হায়ারার্কিক্যাল কাঠামো মানে এই যে আমার হোম থাকবে, সেখান থেকে আমি এখানে যাবো এখানে যাবো, এরকম হায়ারার্কি করা থাকে, ট্রি করা থাকে আর কি, সিম্পল হিসাব, শাখা শাখা করা থাকে। হ্যাঁ, তাহলে হোম পেজ নির্ভর ওয়েবসাইট, প্রতি পেজের সাথে লিঙ্কড, ওয়েব ভিত্তিক যোগাযোগ, দুটি পেজের মধ্যে লিঙ্কড। আমার মনে হয় এটা হোম পেজ ভিত্তিক হবে। ক ঠিক আছে, কারণ তুমি তুমি যদি এখান থেকে এখানে আসতে চাও ডিরেক্ট পারবা না, তোমার ব্যাক করে করে হোমে যাওয়া লাগবে, দেন এই পাশ থেকে এখানে আসা লাগবে। ব্যাপারটা বুঝতে পারছো? এই হচ্ছে হিসাবটা। তাহলে এখানে বলছে এটাকে হোম পেজ ভিত্তিক নেটওয়ার্ক, হোম পেজ নির্ভর ওয়েবসাইট, ঠিক আছে এটা। তাহলে হায়ারার্কিক্যাল কাঠামোর ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারলাম। জয় বুঝছো? হোম পেজ দেখার জন্য আবশ্যক ওয়েব ব্রাউজার অবশ্যই লাগবে, সার্চ ইঞ্জিন তো লাগবেই, আহ, এবং ইন্টারনেট তো অবশ্যই লাগবে। সার্চ ইঞ্জিনে কোথায় সার্চ করবে? ইন্টারনেটে সার্চ করবে নাকি? এক দুই তিন, সেটা তো আর ওয়েবসাইটের হোম পেজ না, এটা তোমার বানাইছো, এটা তো আর তুমি ওয়েবসাইট বলতে পারো না। এক দুই তিন নিজে নিজে বানায় দেখার নাম তো আসলে হোম পেজ দেখা না, ইউজারকে দেখাইতে হবে। দিদার এবং তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহুস্তরে বিন্যস্ত। আচ্ছা, পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। ওয়েবসাইটটি স্ট্রাকচার কোনটি? বহুস্তরে বিন্যস্ত। বহুস্তরে বিন্যস্ত মানে কি হায়ারার্কিক্যাল? হ্যাঁ হায়ারার্কিক্যাল। বাংলা থেকে ইংলিশ করা আসলে টাফ। বহুস্তরে বিন্যস্ত ওই যে লেভেল লেভেল করা। গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে, এই যে সে ওয়েবসাইটকে পাবলিশ করবে, ডোমেইন নেম কিনতে হবে। ওয়েব পেজ সমূহ সমান করা মানে ওয়েবসাইট হোস্টিং করা, ঠিক আছে, তাহলে সমান করা মানে কি? হ্যাঁ কি বললো এটা? আনসার দে, এটাই ভালো আনসার, দেখে নি। গ, গ হচ্ছে 1 আর 3, তাহলে এখানে 1 আর 3 কে? এই তো। এটা কি ভুল করার জন্য আন্দাজে একটা লিখে দিয়ে কিছু একটা? ওয়েব পেজ সমূহ সমান করা মানে কি? কেটে সমান করে দিব? যাই হোক, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, কারণ তোমার তো একটা ওয়েবসাইট চালানোর জন্য একটা নাম লাগবে, www.something.com, সেই সামথিংটা হচ্ছে তোমার ডোমেইন নেম, এটা রেজিস্ট্রেশন করতে হবে। আর ওয়েবসাইটকে তোমার হোস্ট করতে হবে, যাতে করে ইউজার যখন তোমার ওয়েবসাইটের ওই লিঙ্কে ক্লিক করবে, যাতে করে তোমার যে সার্ভার থেকে ওটা চালাচ্ছ সেটা অন থাকে। তো তুমি তো তোমার নিজের পিসি কেও সার্ভার হিসেবে ইউজ করতে পারো, বা শর্ত হচ্ছে এটা 24 ঘন্টা চালানো থাকা লাগবে, কারণ কেউ যদি 12টা রাত্রে 4টার সময় ক্লিক করে আর তোমার পিসি অফ থাকে, তুমি যদি ঘুমাই যাও তখন পিসি অফ করে, তাহলে কিন্তু সেই ওয়েবসাইট পাবে না। তো এটা 24 ঘন্টা 7 দিন থাকা লাগবে, সেজন্য আমরা ওয়েবসাইটকে হোস্ট করি নর্মালি অন্য থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে, থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে। আচ্ছা যাই হোক, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে এবং হোস্টিং করতে হবে আমাদের ওয়েবসাইটটাকে, সেটা হচ্ছে আমাদের গৃহীত পদক্ষেপ। আচ্ছা 14 নম্বর গেল, আসলে 15 নম্বরে এখন। এখানে কি বলছে দেখো, ফাঁকা ট্যাগ কোনটা? ফাঁকা ট্যাগ বলতে কি বোঝায়? ফাঁকা ট্যাগ বলতে কি বোঝায়? কিছু নাই। তাহলে এলআই দিয়ে আমরা তো লিস্ট করি, ডিএল দিয়ে তো আমরা একটা কিছু লিখি, কাটি কাটি ডিলিটেড দেখাই, ওই যে দাম ছিল 5,000 টাকা কেটে দিলাম। বিআর দিয়ে আমরা ব্রেক করি, লাইন ব্রেক করি, তাহলে বি দিয়ে তো আমরা বোল্ড করি। ফাঁকা ট্যাগ বলতে কি বোঝাচ্ছে এখানে? বিআর তো নিউ লাইন, আচ্ছা এটাই হবে, বিআর হচ্ছে নিউ লাইন নিয়ে আসে, তাই বিআর হবে। হ্যাঁ ঠিক আছে, এটার নাম ফাঁকা ট্যাগ। রেজাল্ট দেখা যাচ্ছে না কই? তুমি দেওয়ার পরে নিউ লাইন চলে আসছে। হ্যাঁ তুমি তো উত্তর দেখে বলতেছো এখন কথা, বলছিল আগে। আচ্ছা যাই হোক, অন্যগুলোর সাথে এটা একটা পার্থক্য আছে, কারণ বি বললে বোল্ড হয়ে যাচ্ছে, এলআই বলে লিস্টের হিসাবে আসতেছে, ডিএল বলে ডিলিটে দেখা যাচ্ছে, আর বিআর বললে ওটা কিছু দেখা যাচ্ছে না, বা নতুন লাইনে চলে আসছে পরের অংশটা। সো ঠিক আছে, আমরা ফাঁকা ট্যাগ হিসেবে বিআর কে বললাম, বিআর ইজ ফর নিউ লাইন, বি ইজ ফর মেকিং দ্য টেক্সট বোল্ড, এলআই ফর লিস্ট, লিস্টের জন্য আমরা লিস্টের এলিমেন্টের জন্য এলআই ইউজ করি, আর ডিএল হচ্ছে ডিলিটেড টেক্সট, যে আমি যদি লিখি 5,000 কাটলাম, এটা হচ্ছে এটা করে। ঠিক আছে, আর বি বললে কি বোল্ড হবে লেখাটা। গেল 15 নম্বরটা। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি? ডট এইচটিএমএল, ডট এইচইউএমএল, ডট ডক, ডট এইচটিএম। ডট এইচটিএমএল লেখা হয় না, ডট এইচটিএমএল ঠিক আছে। এই যে ডট এইচটিএমএল ক। এইচটিএমএল এর উদ্ভাবক কে? টিম বার্নার্স লি।
সে নাকি স্টিভ জবস? এটা তো সবাই চিনো। এ না। বিল গেটস না। মার্ক জুকারবার্গ? মানে তোমরা সবাই চিনো, তিনজনের সবাই চিনো, সেই ক নাম্বারই হতে হতে বাধ্য, টিম বার্নার্স লি। পারাই লাগবে, এটা জরুরি না আসলে। হ্যাঁ। HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, সবগুলোই তো ইউজ করতে পারি আমরা নাকি? তো আমরা এখানে সবগুলো ইউজ করব। ঘ, সবগুলোতে তুমি মানে লিখতে পারলেই হয়েছে। এটার যে কোনো স্পেশালাইজড হোক, নন স্পেশালাইজড হোক, নর্মাল হোক, প্লেন হোক, যা ইচ্ছা হোক, লেখা তো যায়। HTML ফাইল তো লেখা যায়। তাহলে সবগুলো ঠিক আছে। 1 2 3। HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট HTML, ঠিক আছে। ডট HTML ঠিক আছে, 1 আর 3। গ, একটু আগে বলে আসছিলাম কিন্তু এই কথা, HTML ঠিক আছে। ইয়েস, দেখি আমি ঠিক আছে কিনা। এই যে দেখো, গ 1 আর 3 HTML, HTML এবং HTML দুইটাই ঠিক আছে। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? টার্গেট। তার মানে তুমি যখন একটা লিঙ্কে ক্লিক করবা, নর্মালি আমরা কি দেখছি আমাদের ওয়েব পেজ গুলোতে, আমি ক্লিক করলাম, ওটা ওই পেজের মধ্যে আবার নতুন পেজ ওপেন করে ফেলছে, ওই পেজটা সরে গিয়ে। তুমি যদি এই টার্গেটটা অ্যাড করে দাও, এই অ্যাট্রিবিউটটা অ্যাড করো, তাহলে সে একটা নতুন নতুন ট্যাব খুলে ওখানে চলে যাবে। বোঝা গেছে কিনা? এবং সেটা টার্গেটে তুমি কি লিখবা? টার্গেটে তুমি মোস্ট প্রবাবলি ব্ল্যাঙ্ক লিখবা, তাহলে সে একটা নতুন ব্ল্যাঙ্ক উইন্ডো তোমার জন্য একটা ট্যাব খুলবে। সেই ট্যাবে তোমার ওই লিঙ্কের, যেমন ধর চিতা চিতা নিয়ে আমরা একটা পেজ বানাইছিলাম, আমি বলছিলাম ক্লিক হেয়ার টু সি মোর চিতা, অথবা কিছু একটা ক্লিক করলে আমাদের এই পেজটা জায়গায় থাকবে, বাট লিঙ্কের ক্লিক করার যে পার্টটা, সেই পার্টটা নতুন একটা উইন্ডোতে যাবে, নতুন একটা ট্যাবে যাবে, উইন্ডো না ট্যাব। আচ্ছা, এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটা? BR, ব্রেক লাইন। আমি লিখে দিই, এই যে এটা হচ্ছে খ, BR। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? HTML শুরু করে HTML শেষ, এটাই তো HTML এর সম্পূর্ণ কন্টেন্ট। বডি কই পাইছো? বডিতে তো জাস্ট ব্রাউজারে যা দেখবো তা, উইন্ডোতে যা লিখবো তা, বাট ওভারঅল HTML কোথায় থাকে? HTML এর মধ্যে না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খ। সঠিক HTML সিনট্যাক্স কোনটা? প্রথমটা ঠিক আছে না? এই যে আই দিয়ে শুরু করলাম, আই দিয়ে শেষ করলাম, ইটালিক, এটা বাঁকা হয়ে আসবে। এমফাসাইজ এটা এটা ভুল। এই ফরওয়ার্ড স্ল্যাশটা কিন্তু আগে হওয়ার কথা, সো এটা আসলে ভুল হয়ে গেছে। বি, বি এটা ঠিক আছে, এটাও ঠিক নাই। কেন? কারণ এখানে এটা তো আমার শেষ করার কথা এইভাবে, এটা তো শেষ করে না, এটা জাস্ট বি লিখে রাখছে। সো এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই, শুধুমাত্র প্রথমটা ঠিক। এক আনসার হবে। ও এখানে আছে ইউ, ইউ এটাও হয় নাই, তো আনসার হবে, ও এটা তো বহুপদী সমাপ্ত সুযোগ না, আনসার হচ্ছে ক, প্রথমটাই ঠিক আছে। এটাও এভাবে শেষ হওয়ার কথা ছিল, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইউ। আসো 24 নম্বরে, এটা কি 23 ছিল? হ্যাঁ, 24-এ আসো। HTML এর বড় হেডিং এলিমেন্ট কোনটা? H1, সবাই পারো এটা নাকি? H1। HTML এর ট্যাগের চিহ্ন, HTML ট্যাগের চিহ্ন, ট্যাগের চিহ্ন কোনটা? এটা না? আমি এটা দিয়ে ট্যাগ লিখি না? সো এটা হচ্ছে আমাদের এই যে সমান বড় ছোটর যে অসমতার যে চিহ্ন, সেটাই আসবে। নিচের কোনটি এমটি ট্যাগ? এমটি ট্যাগ বলতে কি বোঝায়? যেই ট্যাগের শুরু শেষের ব্যাপারটা নাই, শুধুমাত্র শুরুটাই শেষ, এটা হচ্ছে বি ট্যাগ। না, বি ট্যাগ না, এই 4 ট্যাগ। এটা হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল একটা লাইন আসবে, নতুন একটা, ওই যে লিখছিলাম না একটা লাইন টান দিয়েছিলাম, এটা। তো এটা হচ্ছে আমাদের গ। খেয়াল করে একটু, আমি যদি বি লিখি, বি মানে কিন্তু বোল্ড, আমি কিন্তু বোল্ড লিখলে বোল্ড শেষ করতে হবে, তারপরে ভিতরে কিছু লিখবো। আমি যদি ডিএল লিখি, ডিএল শেষ করতে হবে, মাঝখানে আমি কিছু লিখবো। আমি যদি সুপারস্ক্রিপ্ট বানাতে চাই, সুপারস্ক্রিপ্টের এসইউপি দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এসইউপি দিব, মাঝখানে কিছু লিখবো। বাট যখন আমি এইচআর দিব, এটা জাস্ট এভাবে থাকবে। এটা শুরু শেষ বলতে কিছু নাই, এটা শুরুটাই, এটা শেষ। তাহলে এটাকে কি বলা হয়? এমটি টেক। এরকম আরো কি কি আছে এমটি টেক বলতো? ইমেজ টেকটা হচ্ছে একটা এমটি টেক, কারণ ইমেজ এভাবে শুরু শেষ করতে হয় না, একটা টেকেই শেষ। বিআর টেক, আরটা কে আছে? এসআর, এসআরসি তো অ্যাট্রিবিউট, কি বলো? এসআরসি তো অ্যাট্রিবিউট, এটা তো এ টেকের মধ্যে থাকে। এই দুইটা ঠিক আছে। বিআর টেক ব্রেক লাইনের জন্য নিউ লাইন, আর আরটা হচ্ছে এই যে হয়ে গেছে ডান। ও না, সরি, এটা তো আমি বিআর বলছি, বিআর তো ব্রেক লাইন, ব্যাক লাইনের জন্য এটা তো ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আর এইচআরটা তোমার সামনেই আসছে, এই যে এইচআর। এইচআরটা হচ্ছে কি, তুমি যেখানে এইচআরটা দিবা, সে জাস্ট তার পরের লাইনে গিয়ে একটা টান দিয়ে দিবে এভাবে। তো সেটা লেখার জন্য আসলে শুরু শেষ বলতে কিছু নাই, এটা আসলে সেলফ ক্লোজিং ট্যাগ বলা যায় নাকি? এই হচ্ছে আমাদের আহ নামাজ পড়ে আসে। চলো, বাইরো বাইরো। তাহলে নিচের কোনটি এমপি ট্যাগে বুঝতে পারলাম আমরা? এইচআর। পাশাপাশি আর কে আছে? বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ, মানে এটা ব্রেক লাইন আর কি। আর এটা হচ্ছে এইচআর, নিচে হরাইজন্টাল লাইন, এইটা আসবে। তো এইচআর হচ্ছে এখানে এমপি ট্যাগ। কোনটি ইটালিক ট্যাগ? আই ট্যাগ, এবং ইটালিক লিখলেও হয়। 1 আর 3 ঠিক আছে। এই দেখো, ও না সরি,
ইটালিক লিখলে হয় না? আন্দাজে আন্দাজে বলে দিছিলাম। ইএম বললে আসলে ইটালিক হয়, ঠিক আছে, সত্য। আমরা নিজেরাই তো করছি, ইএম দিয়ে এমফাসাইজ হয়, বাট চেহারা কিন্তু ঘুরে ফিরে ইটালিকের মতোই আসে। তো আই ট্যাগ এবং ইএম ট্যাগ দুইটাই ইটালিক ট্যাগ, 1 আর 2, ঠিক আছে। ক। আচ্ছা, উদ্দীপকটি পরে উত্তর দাও। এটা একটা প্যারাগ্রাফ টেক। পি, যেখানে বসে অ্যালাইন সেন্টার মানে বাংলাদেশ মাঝখানে থাকবে। হ্যাঁ, এবং এটা প্যারাগ্রাফটা হচ্ছে বাংলাদেশ লেখা থাকবে খালি। উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি, এলিমেন্টের কন্টেন্ট কোনটা? বাংলাদেশ। মানে ট্যাগের ভিতরে যা থাকে তাই হচ্ছে আমাদের কন্টেন্ট। ওকে, ডান। তাহলে দেখি ঠিক আছে কিনা আনসার। এই যে আনসার হচ্ছে বাংলাদেশ। তাহলে আমরা বলি এখানে এট্রিবিউট কোনটা? এট্রিবিউট হচ্ছে অ্যালাইন। উল্টা ভাবে বলি, অ্যালাইন কি? এট্রিবিউট। পি কি? ট্যাগ। সেন্টার কি? এট্রিবিউটের ভ্যালু। এটা হচ্ছে এট্রিবিউটের নাম। আমরা একটা এট্রিবিউট ইউজ করি যার নাম হচ্ছে অ্যালাইন, এবং সেই এট্রিবিউটের ভ্যালুটা কি? সেন্টার। সেন্টার হচ্ছে কি? এট্রিবিউটের ভ্যালু। এটা হচ্ছে এট্রিবিউটের নেম, এটা হচ্ছে এট্রিবিউটের ভ্যালু, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের নাম, আর এটা হচ্ছে কন্টেন্টের নাম। ঠিক আছে, 28 নাম্বার ডান। ওকে, তো লিখে দিই, এটা হচ্ছে আমাদের এট্রিবিউট ভ্যালু। থাকুক না, আমরা পড়াশোনায় তো এভাবে করতেছি যে আমরা বলার আগে আমরা নিজেরাই বলে ফেলতেছি। এটা ভালো না? ভালো ছাত্রের লক্ষণ এটাই, যে সে পরের প্রশ্ন আসার আগেই বলে দিচ্ছে পরের প্রশ্নের কন্টেন্ট। সো এট্রিবিউট ভ্যালু, আমি দেখি না, এদিকে তাকেও দেখি না আমি। বাংলাদেশ কি? এট্রিবিউট, বাংলাদেশ হচ্ছে আমাদের কন্টেন্ট। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এটা তো দাগাইছি আমরা। এলাইনটা কি? এটা হচ্ছে এট্রিবিউট নেম, এটা আমি লিখলাম শর্টকাটে এট্রিবিউট নেম। প্যারাগ্রাফ হচ্ছে আমাদের ট্যাগ নেম। উদ্দীপকে এট্রিবিউট ভ্যালু কোনটা? এলান, সরি, সেন্টার। ওকে, তা চলে আসলো কথা পরেরটা। কোন ওয়েব পেজকে একাধিক একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আমি ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ইউজ করব? ফর্ম তো না, ফ্রেম সেট। আচ্ছা, এটা আমি ইউজ করি না কখনো, যাই হোক, করলাম। তাহলে কোন ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ফ্রেম সেট। আমরা একবার সার্চ, যেহেতু আমরা পড়ি নাই, আমরা একবার পড়ে ফেলি। ফ্রেম সেট ইন এইচটিএমএল, ফ্রেম সেট ট্যাগ, এই যে দেখো, নট সাপোর্টেড ইন HTML5, এই জন্য তো ইউজ করি নাই। বুঝছো? HTML5 এটা সাপোর্টেডই না। পুরান গুলোতে লাগতো হয়তো, আমি তো কখনো ইউজ করি না, আমার তো ইউজ করা লাগে না, এই যে লেখাই আছে, দ্য ফ্রেম সেট ট্যাগ ওয়াজ ইউজড ইন HTML4 টু ডিফাইন এ ফ্রেম সেট। তাও দেখি কি কাজে ইউজ হইতো। হোয়াট টু, হ্যাঁ, এই যে ইউজ আই, এখন ইউজ আই ফ্রেম। আই ফ্রেম হচ্ছে তোমার ওই, তুমি যদি চাও তোমার ওয়েবসাইটে একটা ভিডিও দেখা যাক, লিঙ্ক না, জাস্ট ভিডিও দেখা যাক, তাহলে তুমি আই ফ্রেম ইউজ করবা। এখানে ইউটিউবে ভিডিও অ্যাড করার জাস্ট লিঙ্ক দিলে হয় না, ওই ইউটিউবে শেষে একটা আইডি থাকে, ওই আইডিটা দিতে হবে এখানে, তখন ওই ভিডিওটা ওই তোমার ওয়েবসাইটে তুমি দেখতে পারবা। যাই হোক, সো এইটাই কিন্তু ক্লাসে একদিন বলছিলাম যে আমাদের বইগুলোতে এমন কিছু জিনিস দেয়া আছে যেটা এখন সাপোর্টেড না। তো এই যে যেমন ধরো একটা ফ্রেম সেট, যেটা আমাদের এই প্রশ্নে দেয়া আছে, ফ্রেম সেট কোন কাজে ব্যবহৃত হয়? ওয়েব পেজকে একাধিক ভাবে ভাগ করতে, বাট সার্চ করতে গিয়ে দেখলাম এটা সাপোর্টেড না। ওকে, যাই হোক, আমরা এটা মুখস্থই রাখবো। ফ্রেম সেট কোন কাজে ব্যবহৃত হয়? ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করতে। গুড। HTML এর বডি অংশে কি থাকে? ছবি, টেবিল, ওয়েব পেজ টাইটেল। ছবি থাকে, টেবিল থাকে, টাইটেল থাকে হচ্ছে HTML এর হেডে। ঠিক আছে, এটা বলবো আমরা হেডে থাকে, এটা থাকে হেডে থাকে। আর এটা হচ্ছে এক আর 2 হবে। ক, দেখি ঠিক আছে কিনা। এই যে ক, 31 নাম্বার গেল, এখন আসে 32 নাম্বার এই পাশে। এটা একটা সুন্দর কোড, এখানে বলছে একটা প্যারাগ্রাফ, ওভারঅল একটা প্যারাগ্রাফ ট্যাগ এটা, তার ভিতরে এ আছে লেখা, তারপরে সুপার সুপার এসইউপি মানে কি? সুপারস্ক্রিপ্ট মানে উপরে যাবে। তো এই সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমি কাকে কভার করছি? 2 কে, মানে এর পরে 2টা উপরে যাবে। তো এ স্কোয়ার ওয়ালাতে একটাই আছে, এখানে দুইটাই আছে। এরপরে দেখো, এরপরে খেয়াল করো, এরপরে আবার বি ট্যাগটা আবার বি আছে আলাদা ভাবে লেখা, তারপরে আবার সাবস্ক্রিপ্ট দিয়ে 2 আছে, তাহলে বি এর নিচে যাবে 2, তাহলে A²B2। বি সাবস্ক্রিপ্ট নিচে, সাবস্ক্রিপ্ট না এখানে, এই 2টা কিন্তু সাবস্ক্রিপ্টে পড়ছে, আর এই 2টা পড়ছে সুপারস্ক্রিপ্টে, আর এ আর বি নর্মালি আছে, তাহলে A²B নিচে 2। ঘ। তাওসিফ, না বুঝলে এই কথাগুলো ক্লাসে বলছি, ক্লাসটা দেওয়াও আছে তোমাদের ক্লাসরুমে। বুঝছো? কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? এলিমেন্ট বলতে কি বুঝবো আমরা? পুরা টেক্সটটাকে। এই যে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট হচ্ছে বি। বি দিয়ে আমরা কি করি? বোল্ড করি। তাহলে বিগ দিয়ে আমরা কি করি? বিগ দিয়েও তো আমরা বড় করি, এটা তো টেক্সট ফরম্যাটিং। ওএল দিয়ে কি করি? এটা তো লিস্টের জন্য, অর্ডার্ড লিস্ট।
এ দিয়ে কি করি, ট্যাগ এড করি। তাহলে এখানে কাজ এগুলা তো মনে থাকে না। আমি দেখি বিগ ট্যাগ, বিগ বলতে কেউ আছে কিনা, আমি আন্দাজে বলি আছে, পরে দেখা যায় নাই। বিগ ট্যাগ ইন হ্যাঁ আছে। The big tag in HTML was designed to display text in larger font size than its surrounding text. However, it has been deprecated in HTML5. এটা এটা আর নাই, HTML5 এটাকে ডিসকন্টিনিউ করে ফেলছে, সো এটা আর ইউজ করা যাবে না। তুমি চাইলে ইউজ করে দেখতে পারো। আহ, এই যে দ্য বিগ ট্যাগ ইজ নো লঙ্গার ইউজড, ইউ শুড ইউজ সিএসএস টু কন্ট্রোল ফন্ট সাইজ, ওটা পরের ব্যাপার, ওটা আচ্ছা আমরা যাচ্ছিও না। সো বিগ ইজ ডিসকন্টিনিউড, তাও আমরা জেনে রাখতাম, যদি প্রশ্ন করে ফেলে বিগ থেকে আমরা মনে রাখবো যে বিগ দিয়ে আসলে টেক্সটকে বড় করা যায়। কোনটি ফরম্যাটিং ট্যাগ? কিসের ফরম্যাটিং? টেক্সট ফরম্যাটিং। তো H1 তো টেক্সট ফরম্যাটিং ফন্ট, এটা হচ্ছে রানিং এর মধ্যে আছে। বিগ তো ডিসকন্টিনিউড, ওয়েল তো লিস্টের জন্য, এ হচ্ছে লিংকের জন্য। সো এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে খ। হ্যাঁ, এখন আবার গ বলছে কেন, কি একটা অবস্থা। যাই হোক, এটা খ তো ঠিক আছে, H1 দিয়ে আমরা বড় করতেছেন টেক্সট। ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা, টেক্সটকে লিস্ট আকারে সাজানো, টেক্সটের রং ঠিক করা। ফন্ট ট্যাগের কাজ তো ফন্ট ঠিক করা। হ্যাঁ, ওরা কি দিছে, গ 1 আর 3। টেক্সটের রং ঠিক করা, ফন্ট কালার, ইয়েস, ফন্ট কালার, ফন্ট সাইজ এভাবে দিতে হয়। তো ফন্ট কালার দিলে মনে হয় এটা হয়। যাই হোক, ওকে, হ্যাঁ লিস্ট আকার সাজানোর ব্যাপারটা তো আসবে না, বাট যেহেতু আমাদের অপশন নাই একটা আনসার করার, তো 1 আর 3টাই কারেক্ট, মোর কারেক্ট, আমরা 1 আর 3 দেখাবো। ঠিক আছে, ভুল জায়গায় দেখাই দিচ্ছিলাম, এই যে এখানে হবে। সবচেয়ে বড় হেডিং কোনটি? H1 ট্যাগ, আমরা সবাই পারি এটা, এবং আনসার ঠিক আছে। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সব থেকে ছোট? H6। এই তো সাবাস, তাহলে এটা আমরা পারি, H6 আমাদের সব থেকে বড়, ছোট, এটা ঠিক আছে। ওকে, 8 GB, 255, 255, 255 আসলে কোন রং? সাদাই হবে ঠিক আছে, 255, 255, 255 হচ্ছে সাদা। সাদাকে কম নাকি বেশি আমার দেখার বিষয় না। 255, 255, 255 হচ্ছে সাদা, এবং 255 এখানে আমার টোটাল কয়টা কম্বিনেশন পসিবল বলতো একটু আমারে, টোটাল কয়টা কম্বিনেশন পসিবল? 0 থেকে শুরু করে 255 পর্যন্ত, যেখানে আমি 0 থেকে শুরু করে 255 পর্যন্ত লিখতে পারবো, এখানেও 0 থেকে 258 লিখতে পারবো, এখানেও 0 থেকে 258 লিখতে পারবো। তাহলে আমি এখানে লিখলাম 0, আমি এখানে লিখলাম 0, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 19, এরকম ভাবে অসংখ্য বানানো যাবে না? কয়টা টোটাল বলো তো, টোটাল কয়টা বানানো যাবে এখানে? 256 ইন্টু 256 ইন্টু 256, তা কয়টা আসবে? কিউব করে দিই। টোটাল এই কয়টা ইউনিক কালার আমরা বানাতে পারবো 8 GB সেটআপ দিয়ে। যাই হোক, এটা তো সাদা বুঝতে পারলাম আমরা, বুঝছো? এখন আসো এখানে, উদ্দীপকটি পরে উত্তর দাও। দিচ্ছি। ফন্ট, এই যে ফন্ট কালার রেড, এইচএসসি এক্সাম। ওকে, উদ্দীপকে হাই হাই এই প্রশ্ন দিছে কেমনে ওরা, হেক্স কোড দিয়ে দিছে। উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড, এটা আমি পারি নাকি, আমি কি একটা অবস্থা, এটা জানতে হবে। রেড হেক্স কোড, FF 4টা 0। হ্যাঁ, এটা লিখে দিব। এটা হচ্ছে লালেরটা নাকি, এটা হচ্ছে লালেরটা। তো এটা হচ্ছে আমাদের, লিখে দিই এখানে, লালেরটা হচ্ছে, পেস্টটা করা যায়, লালকে আমি লাল করে দিই, এটা হচ্ছে লাল। তো অনুরূপ ভাবে আমরা বলতে পারি আহ গ্রিন, গ্রিনটা কি হবে, সার্চ করি, এই যে গ্রিন হেক্স কোড চলেই আসছে, বা জানলো কেমনে? হ্যাশ 008, 4টা 0, না 000 নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, কপি করবো আর কি। এখানে আমি বলবো, এটা দিয়ে বললাম, এটা, এটা কালার দিব কি, সবুজ দিলাম, এরপরে আছে নীল নাকি, 8 GB যেহেতু বলছে আমরা 8 GB-টাই লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের ব্লু, ব্লু কালার দিয়ে, ব্লু দিয়ে, ফালতু ব্লু চলে আসছে, ভালো ব্লু নিয়ে আসি, ব্লু। ব্লু এরটা কি হবে, এই যে এখন যদি আমি সার্চ করি দেখবা ব্লু চলে আসছে, ব্লু হেক্স কোড। দেখছো ওরা বুঝে কেমনে, এই যে এটা FF, কপি করলাম,
বোঝানোর কি দরকার, দিয়ে দিলাম এভাবে, শেষ না? ওকে, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে সবুজ, এবং এটা হচ্ছে লাল। আশা করি মনে থাকবে। আমার তো মনে থাকবে না, তোমাদের মনে থাকলেই হয়েছে। এটা কোনটা অপশন? হ্যাশ এফ এফ 4টা জিরো। এই যে আনসার হচ্ছে এটা। এটা আমরা যেহেতু লাল, আমরা লাল দিয়ে দাগাবো এটা। So, এটা কি? 4টা জিরো এফ এফ, এটা কিন্তু ব্লু। লিখে দিই, এটা হচ্ছে ব্লু যে। এরপরে গ্রিন হচ্ছে জিরো জিরো, না গ্রিনটা অ্যাড করে নেই ওরা, না? আচ্ছা যাই, যেটুকু আছে সেটুকু আমরা বুঝলাম। ডান। 40 নম্বরে আসো। উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দের জন্য, এই যে এখানে এখানে একটা, এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের এট্রিবিউট হতে পারে। এট্রিবিউট কোনটা? কালার। কালার হচ্ছে এট্রিবিউট। আমরা বললাম, না দেখতেছি, দাঁড়াও। এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের, ট্যাগ তো হচ্ছে আমার ফন্ট। এট্রিবিউট, না না না, দাঁড়াও দেখতেছি। সাইজ, ফেস, কারণ এইচরেফ সমস্যা কি? এইচরেফ হতে একটা এট্রিবিউট, লিঙ্ক। হ্যাঁ, বৈশিষ্ট্য। ফেস সাইজ হইতে পারে 2 আর 3 হইতে পারে। 2 আর 3, দেখি তো 2 আর 3 কিনা, খ কিনা। হ্যাঁ খ, 2 আর 3। তাহলে আনসার হচ্ছে 2 আর 3। ফেস এবং সাইজ দুইটারই তো একটা বৈশিষ্ট্য বোঝায়। বৈশিষ্ট্য স্টাইলে যেগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের এট্রিবিউট। আচ্ছা, এরপরেটাতে আসো, এখানে কোনটা? 40 নম্বর ডান। আসো এখন 41 নম্বরে যাই। আহ লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? ইউএল। এটা কোথায় ব্যবহৃত হয়? টেবিল ডাটা, টেবিলের ভিতরে। এটাও কোথায় ব্যবহৃত হয়? টেবিলের রো ঠিক করতে। এটা কোথায় ব্যবহৃত হয়? ওই যে হরিজন্টাল লাইন এড করতে, ওটা। লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? এলআই, তাই না? এলআই দিয়ে আমি আইটেম এড করি না, এই যে দেখো গ এলআই। আচ্ছা, বাকিগুলো অলরেডি বলে ফেলছি। তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে ওএল, ইউএল, এলআই, সবই লাগবে আমাদের। তো 1 2 3 ঘ। তাওসিফ আসো, গুড। হাইপারলিংক নিয়ে কথাবার্তা এখানে। দুইটি এইচটিএমএল ডকুমেন্টের সংযোগকে কি বলা হয়? হাইপারলিংক কি বলবে, যেহেতু টপিকের নাম হাইপারলিংক। পরীক্ষায় তো টাইপ বলবে না, মনে রাখতে হবে আর কি। দুইটি এইচটিএমএল ডকুমেন্টের সংযোগকে কি বলে? হাইপারলিংক। আচ্ছা, ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এ ট্যাগ, ওই যে অ্যাঙ্কর ট্যাগ আর কি। হ্যাঁ, একটা লিঙ্কে নিয়ে যাবে। ব্রাউজারকারী সময় বাঁচে কোন ট্যাগে? সময় বাঁচানো কি দরকার তারে আমার? হ্যাঁ, ওই তো এ ট্যাগটা, এই যে এ ট্যাগটা। কোন ট্যাগ? এটা এভাবে না বলে এইভাবে, ট্যাগের নাম তো এ ট্যাগ। তাহলে খ ঠিক আছে, খারাপ না, ভালোই। তো এটা দেওয়ার দরকার কি ছিল আসলে? কনফিউজ করা হুদাই। এটাও তো ঠিক আছে। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলা হয়? হাইপারলিংক। হাইপারলিংক, খালি লিংক না, হাইপারলিংক। নিচের কোনটি এইচটিএমএল এর লিংক ট্যাগ? এ ট্যাগ। লিংক ট্যাগ বললে লিংক না, এটা না, এটাই হবে। এই যে এটা হবে, এটা মানে খুব সুন্দর ফাঁদ পাচ্ছে তারা। গ। এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? এইচরেফ, টার্গেট, আর এটাতে হচ্ছে ভ্যালু। 1 আর 2 হবে। ক, 1 আর 2, বুঝছো কি না? টার্গেট করে, টার্গেটের ভিতরে অ্যাট্রিবিউটটা আমরা ব্ল্যাঙ্ক দিই যদি, তাহলে একটা নতুন একটা ট্যাব খুলবে। আদারওয়াইজ আমাদের অ্যাট্রিবিউটটা কিন্তু মূলত এইচরেফ, লিঙ্ক এড করার জন্য। আর টার্গেট হচ্ছে ক্লিক করার পরে যাতে সে অন্য জায়গায় চলে যায়, সেটা অ্যাড করার জন্য আর কি। টার্গেট আমি যদি বলে দিই আরেকটা নতুন উইন্ডো খুলবে, তাহলে সেটাও করবে সে। টার্গেট যদি বলে তুমি এখন ক্লিক করলেই তুমি এটাকে খেয়ে ফেলো, খেয়ে ফেলবে, যদি খাওয়ার ব্যবস্থা রাখি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। So, উদ্দীপক পড়ো এবং উত্তর দাও। প্যারাগ্রাফ ট্যাগ, এটা বড় হাতে লেখছে কিনা আমি জানি না। প্যারাগ্রাফ ট্যাগ এটা কি বোঝাচ্ছে? ইউ ইউ দিয়ে কি বোঝাচ্ছে? আন্ডারলাইন মনে হয়। ডিলিটেড বোঝাচ্ছে, এই যে ডিএল, তাহলে ডিলিটেড, ডিলিটেড দেখাবে এবং তার নিচে আন্ডারলাইন থাকবে। এবং এইচএসসি এক্সাম, তো এইচএসসি এক্সাম এটা ডিলিটেড ট্যাগ হিসেবে আসবে, এবং তার নিচে আন্ডারলাইন থাকবে, এবং সে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা দেখা যায় না, এই দুইটা দেখা যাবে। তাহলে ডিলিটেড, ডিলিটেড এবং আন্ডারলাইন। গ, এই যে ডিলিটেড, আলাদাভাবে আলাদাভাবে ডিলিট করা তো আচ্ছা, যেটাই করছে এটা, এটা ছাড়া তো অপশনই নাই আমাদের। এটাকে, না না, এই যে এইচএসসি এক্সাম নীলকালি দিয়ে দিছে, এই যে এটাই গ আসলে। গ, গই হবে।
খ কেন? এইচএসসি তে বলবে কেন? পুরা এইচএসসি এক্সামকেই তো আমার কভার করে দিছে আমরা ডিল দিয়ে। সেটাই, এটা আসলে খতে আসবে এটা। এই যে এটাই হচ্ছে খ, এইচএসসি এক্সাম। নিচে আন্ডারলাইন, ওইখানে তো আন্ডারলাইন দেয় নাই, তো এটা আচ্ছা বুঝতে পারছি আমি। সম্ভবত এটা এখানে আসবে, অথবা ওরা যেটা আমরা বুঝে নিয়েছি ব্যাপারটা, এটা হচ্ছে এইভাবে আসবে, এইচএসসি এক্সাম এইভাবে আন্ডারলাইন থাকবে এবং কাটা থাকবে। কাটা আসবে কার জন্য? ডিলিটেডের জন্য, এটার জন্য। আর আন্ডারলাইন আসবে কেন? কারণ ইউ ট্যাগের জন্য, এই যেটা। তো এটাই আনসার, যেটাই সঠিক আনসার হয় সেটা আমরা দেখাবো। এখানে অপশন লিখতে ভুল করে ফেলছে মনে হয়। কোডটি এইচএসসি এক্সামের স্থলে PEN.jpg ছবিকে লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করতে নিজের কোন কোডটি ব্যবহৃত হবে? লিঙ্ক টেক্সট, এইচরেফ, www.pen, এটা কেমনে আসবে? এইচরেফ, আচ্ছা লিঙ্ক দিচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, করে ফেলি। কোডটিতে এইচএসসি এক্সামের স্থলে pen.jpg যেটা ছবিকে আমরা লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করতে নিচের কোন কোডটি ব্যবহার হবে? আচ্ছা, আমরা ওয়েবসাইট, আমরা লিঙ্ক হিসেবে এটাই দিচ্ছি, এইচরেফ হিসেবে আমরা এটাই দিচ্ছি, www.pen.com, এটা কিন্তু সবগুলোতে সেম, এখানে কোনো পার্থক্য নাই। দেন আমরা এ টেক থেকে বের হয়ে যে ভিতরে কন্টেন্ট হিসেবে কি পাচ্ছি? pen.jpg, ইমেজ দিয়ে সোর্স, এটা দিতে হবে না আমার এইভাবে? আমি তো ইমেজ এড করবো নাকি তাহলে? হ্যাঁ, সোর্স দেন, এই যে এখানে এই যে আমরা দিচ্ছি ইমেজ সোর্স pen.jpg, এটা ঠিক আছে। বাট ইমেজ এড করতে তোমার ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, যেটা একটা ব্ল্যাঙ্ক ট্যাগ, ব্ল্যাঙ্ক ট্যাগ বলে না, এমটি ট্যাগ বলে এটাকে। ওই যে তার শেষ থাকে না, শুরু শেষের ব্যাপারটা নাই, ইমেজ ট্যাগ, এই যে ইমেজ ট্যাগটা এখানে আছে আমার, এবং সেখানে সোর্সটা কি? pen.jpg। আর পুরো জিনিসটা কিসের মধ্যে আছে? লিঙ্কের মধ্যে আছে, মানে তুমি ইমেজে ক্লিক করলেই ওটা লিঙ্ক হিসেবে অন্য জায়গায় চলে যাবে। আনসার হচ্ছে গ। লেটস সি, সোর্স অ্যাট্রিবিউট। হুম, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? অল্ট। মানে ধরো নেট স্লো, বাট ওখানে লেখা থাকবে ইমেজ অফ এ ক্যাট, এরর থাকবে কেন? ইমেজ অফ এ ক্যাট, তাই তোমার বলে দেয় যে এখানে কি আসবে লোড হওয়ার পরে, এটা তোমার ইচ্ছা। না না না, সেটা তো সেটাই তো, এই জন্য আসে না, কারণ দেয়া থাকে না কিছু। অল্ট দেয়া থাকলে অল্ট হিসেবে তুমি যা দিয়ে রাখছো, ইমেজ লোড হওয়ার আগ পর্যন্ত তাই দেখাবে। এই যে, বুঝছো? ছবি প্রদর্শনের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটা? ইমেজ ট্যাগ, আমরা জানি সেটা। HTML ইমেজ ফরম্যাট হলো PNG, ইউজ করি আমরা। GIF কি ইউজ করি? PHP তে ইউজ করার সুযোগ নাই, এক আর দুই হবে। হ্যাঁ, এক আর দুই। জিপ ফাইল আর কি? হ্যাঁ হ্যাঁ, নড়াচড়া করে, সেটাই। ওটাতে HTML ইউজ করা যায়। হাসি HTML ভাষা শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। আচ্ছা, তো শিখে ফেলছে, আবার শিখছে কেমনে? হাসি না, আমার এগুলো চোখে পড়ে তো। হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখছে? IMG সোর্স image.png, এটা ঠিক আছে না? ইমেজ শিখছে না সে? তো এই যে প্রথমটাই তো ঠিক আছে। এখন ইমেজ বর্ডার image.png, ও মা, এটা কেমন কথা হইলো? ও, এটা তো কখ না? ঠিক আছে, এটা কত কত ঠিকই আছে। এই যে সোর্স দেখেন HRF লিখছে, এটাই জন্যই ভুল। বর্ডার, এইভাবে ইমেজের বর্ডার কে দেয়? image.png, আবার ইমেজের বর্ডারের মধ্যে আবার কি ভ্যালু আসলো? ইমেজের লোকেশন দিয়ে দিচ্ছে, হবে না। ঘতে কি বলছে? image.png, এইভাবে হবে না, ইমেজ দিতে হয় না, ইমেজ টেক দিয়ে সোর্স দিয়ে দেন দিতে হয়, যেটা প্রপারলি ফলো করছে কতে। এই যে ক হচ্ছে আমাদের আনসার, এই যে আনসার ঠিক আছে। হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, ব্যবহারকারীর নিকট পেশি দৃষ্টিনন্দন, এই যে আসছে ফাত্রামি প্রশ্নগুলা। ছবি দ্রুত ডাউনলোড ছবি দ্রুত ডাউনলোড করে কি করবে সে? যাই হোক, এটা এক এক আর দুই হবে। টেক্সট ইউজ না করে সে ছবি দিয়ে দিল, আর দেখতে দৃষ্টিনন্দন হইলো, এক আর দুই। আশা করি এটি আনসার হবে, এক আর দুই। 57 নম্বরটা, HTML এ একাধিক রো কে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? একাধিক রো কে মার্জ করা মানে কি? রো স্প্যান না? ক্লাসে পড়ছিলাম না, রো একসাথে করে ফেলবো আমরা। হ্যাঁ, রো স্প্যান, এই যে রো স্প্যান, গো। তাহলে সেম কথায় অনেকগুলো কলামকে মার্জ করতে আমরা কি ইউজ করবো? কল স্প্যান। ওকে, ডান। টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহৃত কোনটা হয়? TR, টেবিল রো। আর এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে টেবিল হেড। এটা এটা টিটি, আমার মনে নাই। টিটি হচ্ছে টেবিল ডাটা, যেটা আমরা মূলত টেবিলের এলিমেন্ট হিসেবে ইউজ করে থাকি, টেবিল ডাটা। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো কোনটা? বর্ডার ইউজ করি না আমরা টেবিলের ভিতরে, ওই যে বর্ডার, বর্ডার দিয়ে দেই, বর্ডার 1 দেই, বর্ডার দিলেই বর্ডার চলে আসে, সো বর্ডার।
বোঝা গেছে? আচ্ছা, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন টেকে? টেবিল বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এটা ছাড়া তোর উপায় দেখতেছি না আমি। টেবিল সেলের মানে পুরো টেবিলের সবগুলো সেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, তাহলে তো টি আর দিলে তো জাস্ট একটা রো চেঞ্জ হবে, টিডি দিলে তো একটা এলিমেন্ট চেঞ্জ হবে। সেল, আচ্ছা সেল বলছে না, একটা সেলের সেল কিন্তু টিডি, টিডি তাহলে গ হওয়ার চান্স আছে ভালোই, গ। কারণ একটা সেল চেঞ্জ করতে যাচ্ছে না, তাহলে স্পেসিফিক একটা একটা ডাটা, ধরো আমি যাচ্ছি, হ্যাঁ ইয়েস, ডি মানে ডাটা, টেবিল ডাটা। সো সেল বলতে আমরা মূলত একটা স্পেসিফিক সেল বোঝাচ্ছি। পুরো টেবিলের যদি বলতো তাহলে টেবিলের এটা আসতো বিজি কালার, তাহলে আমাদের আসবে কি টিডি বিজি কালার। ধরো আমি যাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটার মধ্যে ফিজিক্সকে আমি হাইলাইট করতে, তো আমি জাস্ট ফিজিক্সের অংশ টিডিটাতে এটা দিয়ে দিব, তাহলে ফিজিক্সটা অন্য কালারে চলে যাবে। ইয়েস, ওকে, তাহলে গ ডান। টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ স্পেসিফিক, না পুরো টেবিল হবে না, পুরো টেবিল যদি করতে চাও তাহলে এটা দিবা, এটা দিলে পুরো টেবিলটাই কালার হয়ে যাবে। আর তোমাকে তো বলছে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, সেল মানে কি, আমি যদি বলি এটা আমাদের টেবিল, এটা একটা সেল, এটা একটা সেল, আমি যদি টেবিলের এখানে দিয়ে দিই বিজি কালার গ্রিন, তাহলে পুরো টেবিলের সবগুলা সেলই সবুজ হয়ে যাবে। আমি তো চাচ্ছি টেবিলের পুরাটা না, টেবিলের সেল একটা, তো কোন একটা সেল বলো, ধরো চাচ্ছি আমি এই সেলটা সবুজ হোক, তো আমি এই সেলের যে ট্যাগটা সেই ট্যাগের ভিতরে আমি বিজি কালার গ্রিন দিয়ে দিব, তাহলে এই ট্যাগটা সবুজ হবে। বুঝতে পারছো? আর আমি যদি এখন টিআর এর মধ্যে দিয়ে দেই বিজি কালার, তাহলে ওই রোটা রোটা সবুজ হয়ে যাবে। টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ টিএইচ অবশ্যই লাগে, টিআর অবশ্যই লাগে, টিডি অবশ্যই লাগে। তো টি হেড আসা জরুরি না, কিন্তু এক দুই তিন যেহেতু আছে আমরা এক দুই দিন দাগাবো। ঘ, যদিও এটা না দিলেও চলে, বাট স্টিল ভুল তো না। টিএইচ হচ্ছে টেবিল হেড, টেবিল হেড ওটা না দিলেও চলে। টেবিল হেড দিলে যেটা হয়, একদম উপরের যে লেখাগুলো সেগুলো একটা বোল্ড হয়ে আসে, আর কিছু না। ঠিক আছে, ঘ বললাম। স্টাইল এট্রিবিউটে চলে আসছি আমরা। স্টাইল এট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ডিভ, স্টাইল, কালার, রেড, ফ্লোট, লেফট। আচ্ছা, ফ্লোট এইভাবে লিখতে হয় না, এভাবে হাইফেন দিতে তো হয় না। এই যে ফ্লোট কলন দিয়ে লেফট, হ্যাঁ এই যে মাঝখানে সেপারেট করছে আর কি, হ্যাঁ। এটা তো সিএসএস এর পার্ট, এখানে সম্ভবত সেমিকোলন দিতে হয়, এটা তো হবেই না, কারণ এখানে ফ্লোট এইভাবে হাইফেন দিয়ে কখনো লিখতে হয় না। আর এখানে কমা দিছে, কনফিউশনটা আসলে এখানে লাগবে ক নাকি গ, কারণ এখানে কমা দিছে, এখানে সেমিকোলন দিছে, তাহলে যেহেতু ওরা বলছে গ, আমার তো কমাই মনে হচ্ছে। এখানে দেখো আবার ডাবল ডাবল কোটেশন দিয়ে দিছে, এখানে একটা দিছে, এখানে এটা তো অবশ্যই না, এত গ্যাঞ্জাম করার কি দরকার, নিজে করে ফেলেই হয়। এখানে না, এখানে কি ইউজ করছে দেখো তো, ডিভ স্টাইল, আচ্ছা এখানে ডিভ স্টাইল ইকুয়াল, আচ্ছা এটা এটা এটাই ইউজ করে ফেলি আমরা এখানে, স্টাইল ইকুয়াল কালার কলন রেড, তারপর কমা দিয়ে, এরপরে আর কি ইউজ করছে এখানে, কালারের পাশে ফ্লোট লেফট, আচ্ছা ফ্লোট লেফট, লেফট না রাইট দিই এখন। এটা আবার শেষ করতে হবে না, সেমিকোলন যদি শেষ এটা দেই, কালার রেড তো চলে গেছে আরো। আচ্ছা তাহলে আমি এখন এটা দিই, সেমিকোলন দিয়ে দিই এখানে, হ্যাঁ তাহলে সেমিকোলন ঠিক আছে। এই যে চলে গেছে না ডান দিকে, আমি কি বলছিলাম, ফ্লোট রাইট, ডান দিকে চলে গেছে, এবং কালার রেড, তার কালারটা লাল হয়ে গেছে, তাহলে প্রমাণিত সেমিকোলন দিতে হবে, আমি ভুলে গেছিলাম, সেজন্য আমি দুঃখিত। সো আনসার হচ্ছে গ। বুঝা গেছে কিনা? ঠিক আছে জুই, ওকে। উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এই যে স্প্যান, স্টাইল, কালার, রেড, টেক্সট, এটা ওকে। এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে টেক্সট, মানে ট্যাগের ভিতরে যেটা থাকে, ভিতরে চিপার মধ্যে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমার ওই যে ট্যাগ, ট্যাগ এখানে যা থাকবে তাই হচ্ছে তোমার কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট কে তাহলে টেক্সট, ঠিক আছে, ওকে। আর স্প্যানটা কি, ট্যাগ নেম। উদ্দীপককে অ্যাট্রিবিউট কোনটা? যাচ্ছে বলতেছিলাম, যাচ্ছে যাচ্ছে না, চলে আসতে হচ্ছে। স্টাইল হচ্ছে আমার অ্যাট্রিবিউট, মানে বৈশিষ্ট্য আর কি, ওকে। ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং, ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলা হয়? ওয়েব হোস্টিং, এই যে এটাকে হোস্টিং বলা হয়। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে, ওয়েব ক্লায়েন্ট ব্যবহারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলা হয়?
ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলা হয়? রিকোয়েস্ট বলা হয়। সে তো রিকোয়েস্ট করবে না আমাকে দাও। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? দৃষ্টিনন্দন করতে যাচ্ছি, ইউজ করবো আমরা সিএসএস। সবাই চিনি এটাকে আমরা, ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট। ডোমেইন নাম কি? ডোমেইন নাম বা ডোমেইন নেম হলো ওয়েব ফাইলের নাম, সার্ভারের নাম। ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম, এই যে ইউনিক নেম ফর মাই ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের গ। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে, তাই না? রেমে কেন রাখবো আমরা? অপশন থাকবে, বাসায় রাখবো। একটি ওয়েবসাইটের অংশ হলো যে পরিমাণ মুরগি তৈরি হচ্ছে সামনে, এভাবে দিতে হবে। ওয়েবসাইট হোস্ট করে কোথায় রাখতে হয়? বাসায়, দোকানে, সার্ভারে। আরেকটা রাখবে হচ্ছে আহ, আহ, জেলা পরিষদে, জেলা পরিষদ ভবনে। এভাবে দিবে যাতে করে কোমলমতি শিক্ষার্থীর একটু হার্ট না হয়, সে যাতে একদম বুঝেই যে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, বাসায়, দোকানে, কিচেনে, এভাবে বলে তারপর একটা দিবে সার্ভারে। সার্ভারই হবে অবভিয়াস আনসার। একটি ওয়েবসাইটের অংশ হলো সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। তো সার্ভার এবং ক্লায়েন্টই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অংশ। সার্ভার বলতে ওই পাশটা, ক্লায়েন্ট বলতে আমাদের পাশটা। ওকে, ঠিক আছে, মৌলিক পার্ট তো আমাদের দুই অংশই। 70টা ডান। তাহলে আমাদের এইচটিএমএল ডান,